Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important grammatical item, that is passage narration. Before this class, I took part 1 from this passage narration. So my request, my dear learners, who have mistaken part 1, I will request to visit my channel. My channel name English Motivation 21, and from the description box you will also get my channel link. So visit my channel. And today I want to clarify and discuss part 2, where I want to describe some important rules which are very much helpful to change direct to indirect narrations or passage narration. So don't mistake this class. From the starting to ending you will follow my class. It is my request to you. I hope that you will stay connected and enjoy this class. Let's get started. প্যাসেজ ন্যারেশন এর বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আজকে পার্ট 2 নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের একটি বিষয় বলে নিই, যে সমস্ত শিক্ষার্থী এখনও আমার পার্ট 1 ক্লাসটি দেখোনি প্যাসেজ ন্যারেশনের উপরে, অনুগ্রহ করে ডেসক্রিপশান লিঙ্কে সুন্দর করে দেওয়া আছে ইউটিউব লিঙ্ক, সেখানে ক্লিক করলেই তুমি সরাসরি আমার চ্যানেলে নিয়ে যাবে এবং সেখান থেকে তুমি প্লেলিস্ট থেকে লেখা আছে প্লেলিস্ট, সেখানে ক্লিক করে তুমি এসএসসি অথবা এইচএসসি, তুমি যদি এসএসসি হও তাহলে এসএসসিতে যাবা, এইচএসসি হলে এইচএসসি প্লেলিস্টের নাম দেওয়া, সেখানে গিয়ে তুমি প্যাসেজ ন্যারেশন পার্ট 2টা দেখে নেবে, পার্ট 1টা দেখে নেবে। পার্ট 2 নিয়ে আজকে আমরা কথা বলবো, আর পার্ট 1টা তোমরা দেখে নেবে। এই দুটি বিষয়, দুটি লেকচার যদি কোনো শিক্ষার্থী মনোযোগ সহকারে দেখে এবং প্র্যাকটিস করে, ইনশাআল্লাহ তার প্যাসেজ ন্যারেশন নিয়ে কোনো প্রকারের সমস্যা থাকার কথা নয়। তো চলো আমরা আজকে পার্ট 2 নিয়ে এর বিস্তারিত কথা বলি। ডাইরেক্ট স্পিচে যদি বাই আল্লাহ, বাই জব, বাই মাই লাইফ, বাই লাভ, বাই গড ইত্যাদি থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচটা আমরা কিভাবে লিখব? ডাইরেক্ট স্পিচে অনেক সময় এই ধরনের তোমরা দেখতে পাবে যে শব্দ থেকে থাকে, তখন তুমি ইনডাইরেক্ট করলে কিভাবে লিখবে? প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে, সোয়ারিং মানে প্রতিজ্ঞা করা। এখানে সোয়ারিং বাই আল্লাহ, গড, জব, মাই লাইফ, লাভ, অর্থাৎ যেটা থাকবে সোয়ারিংয়ের পরে সেটা বসাতে হবে, প্লাস এরপরে কমা দিতে হবে, এরপরে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস বাকি অংশ। সহজ কথায় সোয়ারিং বসাবো, এরপর যেটা থাকবে সেটা বসাবো, দিয়ে কমা দেবো, সাবজেক্ট রিপোর্টিং ভার্ব প্লাস বাকি অংশ। অথবা সাবজেক্ট প্লাস সোয়ারের পাস্ট ফর্ম কি? সোর, বাই আল্লাহ, গড, জব, বাই মাই লাইফ প্লাস অ্যান্ড প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস বাকি অংশ। দুটো যে কোনো একটা উপায় তোমরা করতে পারবে। ডাইরেক্ট স্পিচটা দেখো, রহিম সেড, রহিম বলল, বাই আল্লাহ আই উইল নেভার ডিজবে ইউ, আল্লাহ কসম করে সে বলছে আই উইল নেভার ডিজবে ইউ, আমি তোমার কখনো অমান্য করব না। তাহলে বাই আল্লাহ আছে, তাহলে আমরা কীভাবে লিখবো? সোয়ারিং বাই আল্লাহ, যেটা আমরা স্ট্রাকচারে দেখলাম। রহিম সেড, রহিম বলল দ্যাট হি উড নেভার ডিজবে মি। এখানে খেয়াল করো যে সোয়ারিং তোমার প্রথমে বসাতে হবে, তারপর যেটা থাকবে সেটা বসবে, প্লাস সাবজেক্ট বসালাম এখানে রহিম, তারপরে কি সেড, রিপোর্টিং ভার্বের কথা বলা হয়েছে। দেখো রিপোর্টিং ভার্ব প্লাস বাকি অংশ কী ছিল? রিপোর্টিং ভার্ব প্লাস বাকি অংশ যেভাবে ছিল সেভাবে কিন্তু বসে গেছে। তাহলে কি করেছি আমরা? সোয়ারিং বাই আল্লাহ, এটা এক্সটেনশন সোয়ারিং, তারপর যেটা থাকবে সেটা বসালাম, এরপরে কমা, তারপরে সাবজেক্ট রিপোর্টিং ভার্ব প্লাস বাকি অংশ। আর দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে সেটা যদি আমরা ফলো করি, তাহলে লিখতে হবে রহিম সোর বাই আল্লাহ অ্যান্ড সেড দ্যাট হি উড নেভার ডিজবে মি। তুমি দুটা যে কোনোটাই করতে পারো। এবার রুল 12 অর্থাৎ 12 নম্বর রুল নিয়ে আমরা এখন একটু কথা বলবো। ইনভার্টেড কমা এর বাইরে রিপোর্টিং ভার্বযুক্ত ফ্রেজ এর অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে ইনডাইরেক্ট স্পিচে উক্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে বসে। এখানে রিপিট, ইনভার্টেড কমা এর বাইরে রিপোর্টিং ভার্বযুক্ত ফ্রেজ এর অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে ইনডাইরেক্ট স্পিচের উক্ত
ইনডাইরেক্ট স্পিচের উক্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে বসে। উদাহরণ দেখি, হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছো? আস্কড দ্য ওনার অফ দ্য হাউস টার্নিং টু রহিমা। এই টার্নিং টু রহিমা এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটাকে বলা হচ্ছে বাক্যের শুরুতেই বসবে। তাহলে বসাই দিই, টার্নিং টু রহিমা দ্য ওনার অফ দ্য হাউস, দ্য ওনার অফ দ্য হাউস। এটা যদি প্রশ্ন করেছে ইনভার্টেড কমিটি কী বসাবো? রিপোর্টিং ভার্ব নেব আমরা আস্কড, যেহেতু এটা প্রশ্ন করেছে। আর ইনভার্টেড কমিটি হবে ইফ, যেহেতু সাহায্যকারী ভার্ব আছে। আর এটা কোন টেন্স? হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। সি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে টার্নিং টু রহিমা দ্য ওনার অফ দ্য হাউস আস্কড ইফ সি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আবার যদি রিপোর্টেড স্পিচ এ কাউকে সম্বোধন করা হয়, রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করা হচ্ছে কীভাবে? স্যার অথবা ফ্রেন্ড অথবা ম্যাডাম অথবা ব্রাদার অথবা সিস্টার, তাহলে আমরা কীভাবে লিখব? তখন প্রেজেন্ট পার্টিসিপলটা প্রথমে বসবে প্লাস সাবজেক্ট প্লাস অ্যাড্রেসড অ্যাজ স্যার অথবা ফ্রেন্ড অথবা ম্যাডাম অথবা ব্রাদার অথবা সিস্টার। তাহলে প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল যে অতিরিক্ত অংশটা থাকবে সেটা বসাবে, এরপরে সাবজেক্ট, তারপরে সম্বোধন থাকার কারণে অ্যাড্রেসড অ্যাজ যেটা থাকবে, স্যার থাকলে স্যার, ফ্রেন্ড থাকলে ফ্রেন্ড, ম্যাডাম থাকলে ম্যাডাম, যেটা থাকবে, প্লাস রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ অনুযায়ী বসবে রিপোর্টিং ভার্বটা। যেমন ফ্রেন্ডস হেল্প মি প্লিজ, বন্ধুরা অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। আই সেড লুকিং অ্যাট দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আমি বললাম বন্ধুরা আমাকে সাহায্য করো। তাহলে এইটা ফ্রেন্ডসটা হচ্ছে ভোকেটিভ কেস, তাহলে ফ্রেজটা প্রথমে বসে যাবে। লুকিং অ্যাট দ্য স্টুডেন্টস, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা প্রথমে বসাই দিলাম। আই অ্যাড্রেসড, এখানে খেয়াল করো প্রেজেন্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে বসাই দিলাম আই। এরপর অ্যাড্রেসড অ্যাজ, অ্যাড্রেসড দেম অ্যাজ ফ্রেন্ডস, অ্যাড্রেসড দেম অ্যাজ ফ্রেন্ডস অ্যান্ড রিকোয়েস্টেড দেম টু হেল্প মি, অ্যান্ড রিকোয়েস্টেড দেম টু হেল্প মি। রুল 13, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ ফর্ম হওয়া সত্ত্বেও যদি তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, মানে বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড লিখতে হয়। যেহেতু এ জাতীয় সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, তাই ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় ইন্টারেক্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসরণ করতে হয়। করিম সেড টু মি, করিম আমাকে বলল, ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ হি লুকড অল দিজ ইয়ার্স, ইউ হ্যাভ রিমেম্বার্ড তুমি স্মরণ করেছো, হাউ হি লুকড অল দিজ ইয়ার্স এই সমস্ত দিন বছরগুলোতে সে কীভাবে দেখেছিল আর কি। বিং সারপ্রাইজড, করিম আস্কড মি ইফ আই হ্যাড রিমেম্বার্ড হাউ হি হ্যাড লুকড অল দোজ ইয়ার্স। একটা বিষয় তোমার বলে রাখি, খুবই সহজ, কঠিনভাবে নেবে না। এখানে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রশ্ন থাকার কারণে যে কাজটি আমার করতে হচ্ছে বিং সারপ্রাইজ নিতে হচ্ছে, বাকি কথা ইন্টারেক্টিভ সেন্টেন্সের যে নিয়ম সেভাবে করা হচ্ছে। দেখি, বিং সারপ্রাইজ নাম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে। এবার আমরা স্বাভাবিকভাবে করব, এটা কোন ফর্মে আছে, ইন্টারেক্টিভ হিসেবে ট্রিট করা হয়েছে। তাহলে করিম আস্কড মি, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে কী করলাম, আস্কড। ইনভার্টেড কমাতে কী বসাবো এখানে, ইফ, কারণ হচ্ছে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, আর পুরোটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন হিসেবে ট্রিট করতেছি, যদিও প্রশ্নবোধক আকারে বাক্যটি দেওয়া নেই, কিন্তু শেষে প্রশ্ন চিহ্ন থাকার কারণে। ইফ, এটা ইউ হ্যাভ রিমেম্বার্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট। আই হ্যাড রিমেম্বার্ড দ্যাট, হাউ হি লুকড অল দিজ ইয়ার্স, এটা কোন টেন্স, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট। হাউ হি হ্যাড লুকড অল দোজ ইয়ার্স, দিস থাকলে হয় দোজ। এবার রুল 14 দেখবো আমরা, রিপোর্টেড স্পিচে এস থাকলে ইনডাইরেক্ট স্পিচে এসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, এবং নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়। এস অথবা নো এর সাথে সম্পর্কিত অংশ দ্যাট দ্বারা যুক্ত করতে হয়। যেমন মাই ফ্রেন্ড সেড ইয়েস আই শ্যাল গো টু ঢাকা, আমার বন্ধু বলল ইয়েস হ্যাঁ আমি ঢাকা যাব। তাহলে মাই ফ্রেন্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এস থাকার কারণে কি লিখলাম, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর দ্যাট দিয়ে বাকিটা আমরা পূরণ করব। দ্যাট আই শ্যাল গো টু ঢাকা, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে, কেন, এখানে সেড ভার্বটা পাস্টে আছে, যার কারণে এটা পাস্ট কন্ডিশন হয়ে যাবে। দ্যাট হি উড গো টু ঢাকা।
My sister said, no, I shall never do it. Indirect. My sister replied in the negative that she would never do it. এটা একটু আমরা এখানে বসাই দেব এখানে। ওকে, এবার রুল 15। অনেক সময় রিপ্লাইড স্পিচ এর পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না। রিপ্লাইড স্পিচে পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না, সেন্টেন্সের অংশ অর্থাৎ ফ্রেজ থাকে। সেক্ষেত্রে ইনডাইরেক্ট এর পরিবর্তন করার সময় পূর্ববর্তী বক্তার বক্তব্য থেকে তথ্য দিয়ে অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করতে হয়। এটা কিন্তু প্রায় থাকে অংশটা এভাবে। তারপর সেই সম্পূর্ণ অংশের ইনডাইরেক্ট স্পিচ প্লাস ভার পূর্ববর্তী বক্তার অংশ থেকে নিয়ে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। একটা উদাহরণ দেখি। এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, একটু মনে হচ্ছে। ডাইরেক্টটা দেখো, মাদার সেড হাউ মাচ মানি ডু ইউ নিড, হার ডটার সেড 1000 টাকা। এখানে দেখো যে রিপোর্টেড স্পিচটার ভিতরে সাবজেক্ট নাই, তারপরে তোমার ভার্ব নাই, কি বলেছে 1000 টাকা দরকার। তাহলে এইরকম ক্ষেত্রে আমাকে পূর্ব থেকে নিয়ে আসতে হবে তথ্যপত্য। তাহলে মাদার আস্ট হার ডটার, মা তার কন্যাকে বললো হাউ মাচ মানি সি নিডেড। এটা দেখো হাউ মাচ মানি ডু ইউ নিড, এটা হচ্ছে ইনডিফিনিট, তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট, সি নিডেড গেল। হার ডটার সেড, হার ডটার রিপ্লাইড দ্যাট। এখানে দেখো 1000 টাকা, তার মানে বলতে যাচ্ছে তার কত টাকা প্রয়োজন, তার মানে তার টাকা প্রয়োজন ছিল 1000 টাকা। তো এই যে তার প্রয়োজন ছিল 1000 টাকা, এটা আমাকে পূর্ব থেকে নিতে হবে, মানে সি নিডেড 1000 টাকা। এবার আমরা 16 নম্বর রুল দেখব। অনেক সময় ডাইরেক্ট স্পিচে বক্তা ও শ্রোতার উল্লেখ থাকে না। বক্তার উল্লেখ থাকে না, শ্রোতারও উল্লেখ থাকে না। সেক্ষেত্রে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার অথবা দ্য পার্সন স্পোকেন টু ব্যবহার করতে হয়। কি বলছে এখানে? অনেক সময় ডাইরেক্ট স্পিচে বক্তা ও শ্রোতার উল্লেখ থাকে না, কে বলছে কাকে বলছে উল্লেখ থাকে না। সেক্ষেত্রে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার নিতে হয় এবং শ্রোতার ক্ষেত্রে দিতে হয় দ্য লিসেনার অথবা দ্য পার্সন স্পোকেন টু। দেখো আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত, মানে কে বলছে কাকে বলছে দেওয়া নেই। তাহলে কী করবো আমরা? সাবজেক্টের জন্য দ্য স্পিকার নিলাম, দ্য স্পিকার আস্ট, যেটা প্রশ্ন করছে এখানে আস্ট বসালাম, দ্য স্পিকার আস্ট দ্য লিসেনার অথবা দ্য পার্সন স্পোকেন টু, এটা নিতে হবে। এরপরে স্বাভাবিক নিয়মে করতে হবে। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত, এটা ইন্টারোগেটিভ করা হয়েছে। ইনভার্টেড কর্মটি কী হবে? ইফ। এখানে ইউ আছে, তার মানে রিপোর্টিং ভাবে যে অবজেক্ট দ্য লিসেনার একে অনুসরণ করছে সে। তাহলে হি ওয়াজ বিজি। রুল 17, প্যাসেজ ন্যারেশন দুই বক্তার প্রোনাউনের পাশে তাদের নাম বা নামের আদ্য অক্ষর ব্র্যাকেট দিয়ে উল্লেখ করে দিতে হবে। যেমন হাসান সেড টু রুবেল, হাউ আর ইউ? রুবেল সেড, আই এম ফাইন। প্যাসেজ ন্যারেশন দুই বক্তার প্রোনাউনের পাশে তাদের নাম বা নামের আদ্য অক্ষর ব্র্যাকেট দিয়ে উল্লেখ করে দিতে হবে। প্রশ্ন হতে পারে এটা কেন করবো, না করলে কি হবে না? হ্যাঁ, না করলে হবে, কিন্তু অর্থ ক্লিয়ার হবে না, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গত কারণে আমার পরামর্শ হচ্ছে তারা অবশ্যই সেটা নাম অথবা আদ্য অক্ষর আদ্য লেটারটা বসায় দিবে। যেমন এখানে দেখো হাসান রুবেলকে বললো, দুজনে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এগুলোর পরিবর্তে যদি আমরা হি ব্যবহার করি তাহলে হাসান না রুবেল ব্যাড লেগে যাবে। ব্র্যাকে যদি আমি আর দিই অথবা এইচ দিই তাহলে এই সমস্যার সমাধান হয়ে গেল। দেখো এবার এখানে প্রশ্ন করেছে, তাহলে আস্ট লিখবো এখানে, হাসান আস্ট রুবেল হাউ হি ওয়াজ, রুবেল সেড দ্যাট হি ওয়াজ ফাইন। রুল 18, কোনো ব্যক্তি সম্পর্কে জানতে রিপোর্টেড স্পিচে ভার্ব উজ্জ্ব রেখে ইন্টারভিউ সেন্টেন্সে হোয়াট অ্যাবাউট প্লাস অবজেক্ট ব্যবহৃত হলে রিপোর্টিং ভার্ব হিসেবে অন টু নো বা অথবা ওয়ান্টেড টু নো ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টেড টু নো প্লাস অ্যাবাউট প্লাস যার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে তার অবজেক্ট ফর্ম। যেমন মারুফ সেড টু সাবিনা হোয়াট অ্যাবাউট ইউ, ইনডাইরেক্ট হবে মারুফ ওয়ান্টেড টু নো অ্যাবাউট সাবিনা। স্ট্রাকচারে খেয়াল করো সাবজেক্ট প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টেড টু নো, পাঁচটা হবে ওয়ান্টেড টু নো প্লাস অ্যাবাউট প্লাস যার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে তার অবজেক্ট ফর্ম। খেয়াল করো মারুফ ওয়ান্টেড টু নো, মারুফ জানতে চেয়েছিল অ্যাবাউট সাবিনা। স্ট্রাকচার অনুসারে বসালাম।
ডাইরেক্ট স্পিচে সরি অথবা আই এম সরি থাকলে ইনডাইরেক্ট স্পিচে সাবজেক্ট প্লাস এক্সপ্রেসড হিজ অর হার রিগ্রেট ব্যবহার করা হয়। ডাইরেক্ট স্পিচে সরি অথবা আই এম সরি থাকলে ইনডাইরেক্ট স্পিচে সাবজেক্ট প্লাস এক্সপ্রেসড হিজ অর হার রিগ্রেট ব্যবহার করা হয়। যেমন মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলল, সরি আই ক্যান নট রিড ইট, আমি এটা পড়তে পারি না। মাই ফ্রেন্ড, তারপর কি নিলাম সাবজেক্ট বসান, তারপর কি বলছে এক্সপ্রেসড হিজ অর হার, এক্সপ্রেসড হিজ রিগ্রেট, হার হলো না কেন, এটা হচ্ছে ছেলে মানুষ। এক্সপ্রেসড হিজ রিগ্রেট অ্যান্ড সেড দ্যাট হি কুড নট রিড ইট। এখানে আই ক্যান নট রিড ইট প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। রুল 20, ডাইরেক্ট স্পিচে ট্যাগ কোশ্চেন থাকলে, ডাইরেক্ট স্পিচে কী থাকলে ট্যাগ কোশ্চেন যদি থাকে ইনডাইরেক্ট স্পিচের প্রথম অংশ ইন্টারোগেটিভের নিয়মে করতে হবে এবং ট্যাগের অংশ অ্যান্ড অ্যাসিউম দ্যাট যোগ করতে হবে। ফাইন, একটি খেয়াল করে সাবজেক্ট প্লাস আস্ক অথবা আস্ক বসবে প্লাস অবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ যদি থাকে প্লাস অ্যান্ড অ্যাসিউম দ্যাট প্লাস অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ অ্যান্ড নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। খেয়াল করে, খুবই গুরুত্বপূর্ণ। রহিমা সেড টু সালমা, রহিমা সালামকে বলল, ইউ আর এ লায়ার, তুমি একটা মিথ্যুক। আরন্ট ইউ, তুমি কি মিথ্যুক নও? তাহলে এই অংশটা আমার ইন্টারোগেটিভের মতোই করতে হবে আর এই অংশটা ট্যাগের মতো করতে হবে। তাহলে রহিমা আস্ট সালাম ইফ, যেহেতু এটা প্রশ্ন করতেছে সঙ্গত কারণে ইফ নিলাম ইনভার্টেড কমা উঠিয়ে, ইউটা হচ্ছে সালাম। ইফ হি ওয়াজ এ লায়ার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। আর অ্যান্ড অ্যাসিউম দ্যাট হবে, আর এই অংশটুকু যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ হবে উত্তর। আরন্ট ইউ, এখন ইউটাকে এটা সালাম, হি ওয়াজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়, এর কারণে এটা তাই হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আলোচনা প্যাসেজ ন্যারেশন ইতিমধ্যে আমি শেষ করেছি আলোচনাটি। আবার আমি রিপিট করছি, যারা আমার প্রথম ক্লাসটি দেখো নাই প্লিজ প্রথম ক্লাসটি দেখে নাও, কারণ সেকেন্ড ক্লাসটি দেখে এবং প্রথম ক্লাসটি না দেখো সেক্ষেত্রে তোমার অনেকখানি গ্যাপ থেকে যাবে। যারা প্যাসেজ ন্যারেশনে সত্যি সত্যি ভালো করতে চাও অথবা পূর্ণ মাস পেতে চাও, আমার রিকোয়েস্ট হচ্ছে প্লিজ দুটি ক্লাস, ফার্স্ট ওয়ান ক্লাস 1 এবং ক্লাস 2 দুটি ক্লাস দেখে নাও। এটা প্লে লিস্ট থেকে তোমরা এটা দেখে নিতে পারবে। আর সবশেষে আমি তোমাদের একটু রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা আমাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট সত্যি সত্যি আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে। তোমরা দেখবে যখন কোনো খেলোয়াড় খেলে এবং খারাপ খেলে অথচ দর্শকগণ তালি দেয় তার ভালোর জন্য, তাকে জয়ের জন্য, তখন সেই যে খারাপ খেলতেছিল সেই কিন্তু তখন সমান্তরালভাবে ব্যাট চালায়, এই শক্তিটা সেখান থেকে পেয়ে যায় তারা। আর যদি তোমার ব্যাড কমেন্ট হয় তাহলে দেখা যাবে সে আস্তে আস্তে নিরুৎসাহিত হয়ে যায়। আমার যেহেতু যাত্রা শুরু, সঙ্গত কারণে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ইনশাআল্লাহ সেটা আমি শুধরিয়ে নিব আশা করছি। এবং তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে যে কোন দিকটি আরও সুন্দর করলে আরও সুন্দর ভিডিওর মান হতে পারে, সেই বিষয়ে আমাকে পরামর্শ দেবে। ইনশাআল্লাহ আমি সেগুলো পরবর্তী ক্লাসে ব্যবহার করার এবং চেষ্টা করবো যাতে করে আরও ভিডিওর মান ভালো হয়। আর সবশেষে আরেকটি বিষয় বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট ইউ ক্যান গেট নেক্সট ভিডিও ইজিলি। আর সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা সুন্দর ইনস্ট্রাকশন আমি দিয়ে রেখেছি। প্রথমে নেট কানেকশন দিয়ে ইউটিউবে যেতে হবে, ইউটিউবে গিয়ে সার্চ অপশানে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21। মোটিভেশন এবং 21-এর মাঝে কোনো স্পেস হবে না, স্পেস দিলে কিন্তু আসবে না। এরপরে সাবস্ক্রাইব এরকম লাল হরফে শব্দ দেখতে পাবে, দেন প্রেস ইট, দেন বেল আইকন বাটন প্রেস করলে পরবর্তী যে ভিডিও আমি আপলোড করি তোমাদের নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা অনায়াসে সেটা বাসায় বসে বসে দেখতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতেও তোমরা আমার পাশেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।